হ্যালো দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠান। আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তার মধ্যে আছে স্কুল খোলা নিয়ে মেয়রের বিরুদ্ধে অনাস্থা ভোট আনতে যাচ্ছে নিউ ইয়র্ক সিটি প্রিন্সিপাল ইউনিয়ন। স্কুল খোলা নিয়ে অনিশ্চয়তা, তারা গভর্নরের কাছে তারা বিষয়টি জানাবেন বলেও তারা হুমকি দিয়েছেন। আইন ভেঙে অতিরিক্ত জনসমাগম থেকে সাবধান, নিউ ইয়র্ক সিটি পুলিশ খুবই এ ব্যাপারে তৎপর এবং তারা ফাইন করছে ইদানিং। নিউ ইয়র্কে আবারও বাড়ছে করোনার প্রকোপ। দ্বিতীয় ধাপে করোনা ভাইরাসের সংক্রমণে আর্থিক সংকটে অচল হয়ে যেতে পারে নিউ ইয়র্কের হাসপাতাল। এই নিউজগুলো আজকে আমাদের আপডেট আছে। আমরা আজকে আবার শুভেচ্ছা জানবো আমাদের টাইম টেলিভিশনের বিষয়ে, আর আছে নিউজ আপডেট। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে এখনও যুক্ত আছেন ডক্টর মাসুদুল হাসান, ডক্টর চৌধুরী সারওয়ার হাসান, ডক্টর নাহিদ, জনাব নাজমুল আহসান এবং সিনেটর লুইস Sepulveda. Senator, welcome to the show. Thank you. Just wait, we are going to have the news update first and then I will come to you. আমরা দর্শক আমরা প্রথমে যাচ্ছি নিউজ আপডেট জানার জন্য জনাব নাজমুল হাসানের কাছে। জনাব নাজমুল হাসান, what is the news update? থ্যাংক ইউ তাহের, থ্যাংক ইউ সবাইকে আজকে যারা জয়েন করছেন, এবং সরার ভাই থ্যাংক ইউ, ওয়েলকাম টু দ্য শো লুইস ভাই এবং মিস্টার রেমডিসিভির ডাক্তার মাসুদুল হাসান এবং ডাক্তার সরারুল হাসান। উই আর হ্যাপি উইথ টু হাসান টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ সরার ভাই। এবং সব শেষে নাহিদ ভাবি মনে হচ্ছে যেন, কালকে আমি দেখলাম নাহিদ ফোন থেকে একজন কল করলো পুরুষ, আজকে দেখি নাহিদ আইফোন থেকে আরেকজন লগ ইন করছে মহিলা। সো দ্যাটস ফাইন, গুড, থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো আছেন আশা করি। ইট ওয়াজ এ সানডে, যদিও নিউ ইয়র্কবাসীর জন্য এখন খুব একটু উদ্বেগের ব্যাপার, পুরোটা ঠিক বলবো না, কারণ সবাই শুনতেছে নিউ ইয়র্কের কয়েকটা পয়েন্টে আপটিক হচ্ছে, হুইচ ইজ ট্রু। গত কয়েকদিন ধরে আমরা বলেছি, পরশু দিনও বলেছি, গতকালও বলছি, আজকেও বলছি। তবে ভালো খবরটা আগে দিয়ে নেই, নিউ ইয়র্কে আপটিক হচ্ছে ঠিকই, কিন্তু এখনো নিউ ইয়র্কের ইনফেকশন রেট স্টেট ওয়াইড 1%-এর মতোই আছে, সামান্য বেড়েছে 1.02%, খুব সম্ভবত আজকে। ইট ওয়াজ 84,770 COVID-19 টেস্ট, 866 পজিটিভ, এবং যেটা গতকাল ছিল পরশুদিন ইনফ্যাক্ট টেস্টটা 1005। জুন মাসের পরে, জুনের 5 তারিখের পরে এই প্রথম 1000-এর উপরে গেছিল ইনফেকশন, সেটা আজকে কমে এসেছে, যদিও টেস্ট 15,000 টেস্ট কমেছে। ইট ওয়াজ 99,000 ডে বিফোর ইয়েস্টারডে, ইট ওয়াজ 84,000 ইয়েস্টারডে। So still percentage wise is 1.02%, এবং এর আগের দিন ছিল 1.1%। আর হসপিটাল অ্যাডমিশন ছিল কোভিড-19 541 from 527 ডে বিফোর, এর আগের দিনের থেকে, এবং 6 পিপল ডাইড, 6 জনকে আমরা হারিয়েছি, যেটা এর আগের দিন ছিল 4 জন। নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ হেলথ আজকে কিন্তু গত 3 দিন ধরেই তারা এই সতর্কতামূলক প্রেস রিলিজগুলো ইস্যু করছে, এবং আজকে তারা যে কথাটি জানিয়েছে সেটা হচ্ছে যে নিউ ইয়র্ক সিটির 8টি পয়েন্টে সংক্রমণ বাড়ছে, এবং সেই বাড়াটা এখনো অব্যাহত আছে, তবে কিছু কিছু এলাকায় সেটা সামান্যভাবে কমতে শুরু করেছে। তবে অ্যালার্মিং ব্যাপার যেটা হচ্ছে যে এই পয়েন্টগুলোর কারণ সত্ত্বেও নিউ ইয়র্ক সিটি ইনফেকশন রেটটা এখনো মোটামুটি স্টেবল বাইরে, এবং এই যে 8টি পয়েন্টের কথা বলা হচ্ছে সিটির হেলথ ডিপার্টমেন্ট থেকে, এই সবগুলি ব্রুকলিন এবং কুইন্সে, কোনোটাই কিন্তু ব্রঙ্কসে না এবং কোনটা ম্যানহাটনে না। সো ব্রঙ্কস ইজ মাস সেফার, যেটা যদি বলা যায় এখন, কারণ আমি দেখতেছি ব্রঙ্কস থেকে এখানে 2 জন আছে। তো যাই হোক, মোটামুটি ব্রঙ্কস ইজ সেফার, কিন্তু কুইন্সের এবং ব্রুকলিনে এটা একটু সংক্রমণটা বাড়ছে। যে এলাকাগুলোতে বাড়ছে তার ভিতরে সবচেয়ে যেটি বেশি চোখে পড়ছে, যে ডেটা বলছে, সেটা হচ্ছে আমি যেটা গতকালও বলেছি, গ্রেভস এন্ড হোম ক্রেস্ট এলাকা ব্রুকলিন, সেখানে ইনফেকশন রেট 6.75% ছিল গতকাল, যেটা আজকে জানিয়েছে হেলথ ডিপার্টমেন্ট, এবং সেটা এর আগের দিন ছিল 6%। অ্যাটলিস্ট কন্টিনিউয়াসলি ইনক্রিজ করতেছে কিন্তু, বাট ভেরি স্মল portion, but 6.75 from 6% day before, এবং last week it was only 5.34. So in
রেটে মানে যে ট্রান্সমিশন রেটটা বাড়ছে, ইনফেকশন রেটটা যেটাকে আমরা বলি, এবং সেটা ব্রুকলিনের আরো একটি এলাকা যেটা বেড়েছে আজকে, সেটা বলা হচ্ছে মিডউড ব্রুকলিন, সেটা 4.41% থেকে 4.95%। মিডউড সেকশনও বাড়ছে, এবং আরেকটা জায়গা বাড়ছে বড় পার্ক ব্রুকলিন, সেখানে বেড়েছে 3.53 থেকে সেখানে বেড়ে 4 উপরে চলে এসেছে, এবং হেলথ ডিপার্টমেন্ট আজকে তথ্যটা দিয়েছে। এর বাইরে যে এলাকাগুলোতে বাড়ছে, যেটা এখনো 5%-এর নিচে যদিও, সেটা হচ্ছে কিউ গার্ডেন্স কুইন্স, এজিমিয়ার ফার রকওয়ে কুইন্স, বেনসনহার্ট ম্যাপলটন ব্রুকলিন, গ্যারিসন বিচ হোমক্রেস্ট শিপশেড বে ইন ব্রুকলিন, এবং ফ্ল্যাটল্যান্ডস মিডউড ব্রুকলিনে বাড়তে শুরু করেছে। এই 7 অফ দি 8 নেইবারহুড, এই 8টি নেইবারহুডের ভিতরে 7টি নেইবারহুডসে এই গত কয়েকদিনে আগের দিনের তুলনায় সংক্রমণ বেড়েছে। এবং গতকালও আমরা বলেছি যে নিউ ইয়র্ক টাইমসের একজন রিপোর্টার বিশেষ করে শিপশেড বে এলাকা, ওশেন পার্ক এলাকাতে গিয়েছিলেন, এবং সেখানে তিনি কাউকেই প্রায় 95% লোকের বেশি হবে হয়তো বা তার হিসাবে, যে কেউই মাস্ক পরছেন না, তারা সোশ্যাল ডিস্টেন্সিং এর কোনো তোয়াক্কাই করছেন না, এবং তার রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে সেখানে ইনফেকশন রেট বেড়ে যাচ্ছে, সংক্রমণ বেড়ে যাচ্ছে। এই ব্যাপারে আমাদেরকে যথেষ্ট সতর্ক হতে হবে, এবং এই মুহূর্তে যতক্ষণ পর্যন্ত ভ্যাকসিন বের না হবে ততক্ষণ পর্যন্ত, ভ্যাকসিন বের হলেও যে মাস্ক ব্যবহারটা কমিয়ে ফেলতে হবে তা নয় কিন্তু, বাট ভ্যাকসিন না বের হওয়া পর্যন্ত মাস্কই হচ্ছে আমাদের একমাত্র সেফগার্ড, এবং সোশ্যাল ডিস্টেন্সিং যতখানি মেনটেন করা যায় সেটি আমাদেরকে করতে হবে। এবং আজকে যে প্রাইমারি ডাটা নিউ ইয়র্ক সিটি হেলথ ডিপার্টমেন্ট দিয়েছে, সেটি হচ্ছে যে সমস্ত যে 8টি এলাকার কথা আমরা বলেছি, সমগ্র নিউ ইয়র্ক সিটিতে যত পপুলেশন আছে তার 7% পপুলেশন এই এলাকাগুলোতে থাকে, কিন্তু এই এলাকাগুলোর ইনফেকশন রেট 23%। সিটির যত ইনফেকশন রেট তার 23% কিন্তু এই এলাকাগুলোতে। 7% পপুলেশন অফ দ্য সিটি have 23% of infection. So এটা আমাদের জন্য খুবই একটা অ্যালার্মিং, এবং এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। যতখানি সম্ভব যে এলাকাগুলো আমি নাম বলেছি সেই এলাকাগুলোর পরিহার করা বেটার হবে এই মুহূর্তে কিছুদিনের জন্য। এবং সিটি হেলথ ডিপার্টমেন্ট পরশুদিন ঘোষণা করেছে যদি ইনফেকশন রেট না কমে আর দিন কয়েকের মধ্যে, তো তারা সিলেক্টিভ লকডাউনে হয়তো সিটিকে আবার যেতে হবে, কয়েকটি এলাকাতে লকডাউনটা আবার হয়তো বহাল হতে পারে। আরেকটি জিনিস যেটা আজকে সমগ্র যুক্তরাষ্ট্রে আজকে রিপোর্ট হয়েছে এ পর্যন্ত 7.1 মিলিয়ন কেসেস, 7 মিলিয়নের উপরে ছাড়িয়ে গেছে, এবং এই পর্যন্ত 2,04,000 মানুষ প্রাণ হারিয়েছে, যেটা জন হপকিন্সের ডাটা আজকে বলেছে। এবং সারা পৃথিবী জুড়ে এই পর্যন্ত 33 মিলিয়ন মানুষ এই কোভিড-19 আক্রান্ত হয়েছে, যার ভিতরে প্রায় 1 মিলিয়নের কাছাকাছি মানুষ প্রাণ হারিয়েছে। যদিও গতকাল বিশ্ব সংস্থা বলেছে যদি এই এপিডেমিককে কন্ট্রোল না করা যায় তাহলে আমাদেরকে হয়তো 2 মিলিয়ন মানুষের মৃত্যু দেখতে হতে পারে, 2 মিলিয়ন পর্যন্ত চলে যেতে পারে। এবং আরেকটা জিনিস হচ্ছে আমরা বলেছি যে 7.1 মিলিয়ন মানুষ যুক্তরাষ্ট্রে এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন। তাতে দেখা যাচ্ছে সেটি হচ্ছে আমেরিকান জনগণের মাত্র 9%। আমেরিকার জনসংখ্যার মাত্র 9% কিন্তু কোভিড-19 আক্রান্ত হয়েছেন, এবং মৃতের রেট হয়তো 2%-এর কাছাকাছি, কিন্তু এইটা অর্থনীতি থেকে শুরু করে সবকিছুকে ওলট পালট করে দিয়েছে। এবং এর ফলে আরেকটা জিনিস হচ্ছে যে যেহেতু এত কম সংখ্যক মানুষ, অনলি 9% এই পর্যন্ত এক্সপোজড হয়েছেন এই কোভিড-19, অতএব হার্ড ইমিউনিটি যেটাকে বলা হয় সেটা অ্যাচিভ করা খুব কষ্ট হচ্ছে আর খুব দুরূহ ব্যাপার। হার্ড ইমিউনিটি আরো বেশি লোক আক্রান্ত প্রয়োজন, কিন্তু এইভাবে হার্ড ইমিউনিটিটা হবে না, অতএব সেটাও আজকে এই তথ্যে পাওয়া যাচ্ছে। আরেকটা হচ্ছে যে কলম্বিয়া ইউনিভার্সিটির পাবলিক হেলথের একজন প্রফেসর স্টিফেন মোর্স বোধহয় ওনার নাম, উনি আজকে একটি রিপোর্ট প্রকাশ করেছেন ল্যান্সেট মেডিকেল ম্যাগাজিন, যেটা ল্যান্সেট ম্যাগাজিনে। সেখানে তিনি বলেছেন যে হাই নাম্বারস অফ ব্ল্যাক, যেটি আমরা অনেক আগেই সন্দেহ করেছিলাম, অনেকভাবে বলা হয়েছিল, কিন্তু আগের গুলো ছিল ছোট স্যাম্পল, খুব কম জনসংখ্যা, কম আক্রান্তের ভিত্তিতে সেই পরিসংখ্যানটি দেওয়া ছিল। আজকে একটা বড় স্টাডির মাধ্যমে সেটা বলা হয়েছে যে যে সমস্ত এলাকায় ব্ল্যাক এবং নন হোয়াইট ল্যাটিনো রেসিডেন্ট আছে সেখানে ইনফেকশন রেট বেশি মোস্টলি হোয়াইট কমিউনিটির চাইতে। এই ব্যাপারটিও আজকে মোটামুটি একটি বড় স্টাডিতে প্রমাণ করেছেন কলম্বিয়া ইউনিভার্সিটির পাবলিক হেলথ স্কুলের প্রফেসর স্টিফেন মোর্স। আরেকটি জিনিস আজকে বিজ্ঞানীরা আজকে একটা দেখছেন যে
আমরা অনেকেই বলি কোভিড-19 এর কারণ খোঁজার চেষ্টা করছে বিজ্ঞানীরা, স্বাস্থ্য বিশেষজ্ঞরা সবাই। আজকে একটি রিপোর্টে বেরিয়ে এসেছে এই যে ক্লাইমেট চেঞ্জের যে কথাটি বলি, গত পরশুদিনও আমরা বলেছিলাম যে ক্যালিফোর্নিয়ার যে আগুন, ওয়াইল্ড ফায়ার, যে বনে যে আগুন লেগে যায় এবং তার ফলে প্রতি বছরই মানুষ প্রাণ হারাচ্ছে, ঘরবাড়ি জ্বলে পড়ে যাচ্ছে, এলাকা জনবীন হয়ে যাচ্ছে, সেটার জন্য ক্লাইমেট চেঞ্জ দায়ী। আজকে আরেকটি গবেষণা রিপোর্ট বেরিয়েছে যে অ্যাক্সিলারেশন অফ প্যান্ডেমিক, এইটা কিন্তু এই ক্লাইমেট চেঞ্জের কারণেও হতে পারে, সেটারও আজকে একটি প্রভাব দেখা যাচ্ছে যে যেই কারণে এই যে কোভিড-19 যে মিউটেশন গুলো হচ্ছে, এটা ডাইরেক্টলি রিলেটেড টু আপনার এই ক্লাইমেট চেঞ্জ, সেটাও আজকে সায়েন্টিস্টরা মোটামুটি একটা এই ধরনের একটি সিদ্ধান্তে তারা আসতে পারছেন যে এটা ক্লাইমেট চেঞ্জটা আমাদের সব দিক থেকেই এফেক্ট করছে, শুধু নট অনলি ওয়াইল্ড ফায়ার। আরেকটা জিনিস হচ্ছে, আজকে একটু আগেই তাহের বলেছে, সে খবরটা আমি আবারও বলি, যে নিউ ইয়র্ক সিটির প্রিন্সিপাল ইউনিয়নের যে প্রধান, তিনি আজকে গভর্নর কুমোকে রিকোয়েস্ট করেছেন, স্টেট প্রশাসনকে রিকোয়েস্ট করেছেন, মেয়র ব্লাজিও, নিউ ইয়র্ক সিটির মেয়র ব্লাজিও এবং স্কুল চিফ কারানজাকে সরিয়ে স্টেট যেন নিউ ইয়র্ক সিটির স্কুলগুলোর দায়িত্বভার গ্রহণ করে। কারণ প্রিন্সিপালের এই ব্যাপারে বক্তব্য হচ্ছে যে মেয়র ব্লাজিও চেষ্টা করছিলেন, কিন্তু তিনি সফল কাম হচ্ছেন না। স্কুলের শিক্ষকের অভাবে, টিচারের অভাবে, হয়তো ইন পার্সন লার্নিং এর যে কথাটি মেয়র বলে আসছেন, এক সপ্তাহ স্কুল হয়েছে অলরেডি ইতিমধ্যেই ব্লেন্ডেড লার্নিং, সেটি সফল হবে না কারণ টিচারের শর্টেজের কারণে। এবং এই জন্যই তিনি স্টেট অ্যাডমিনিস্ট্রেশনকে বলেছেন যে নিউ ইয়র্ক সিটি স্কুল বোর্ডটাকে টেক ওভার করতে, এবং গভর্নরের অফিস থেকে কিংবা গভর্নর এখনো সেই ব্যাপারে কোনো মতামত ব্যক্ত করেনি। তবে কয়েকটি ইস্যুতে ইতিমধ্যেই গভর্নর কিন্তু মেয়র ব্লাজিওর সমালোচনা করেছেন প্রকাশ্যেই, এবং তিনি মেয়র ব্লাজিওর বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে আনার ব্যাপারে মেয়রের ব্যর্থতাকে তিনি একাধিকবার উল্লেখ করেছেন। আজকে সারা যুক্তরাষ্ট্রে একটি উল্লেখযোগ্য খবর, যেটাকে ব্রেকিং নিউজ বলা হয়, এবং সেটি নিউ ইয়র্ক টাইমসই প্রকাশ করেছে, সেটি হচ্ছে যে তাহের একটু আগে ইঙ্গিত করেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প গত বেশ কয়েক বছর ধরে কোনো ফেডারেল ট্যাক্স দেননি, এবং তিনি একটি লুপ হোলকে ব্যবহার করে এই কাজটি করেছেন। এবং তিনি যেই বছর প্রেসিডেন্ট হয়েছেন সেই বছর তিনি মাত্র $750 ফেডারেল ট্যাক্স দিয়েছিলেন। আজকে নিউ ইয়র্ক টাইমস গত কয়েক বছরের প্রেসিডেন্ট ট্রাম্পের ফেডারেল ট্যাক্সের রিপোর্টগুলো পেয়েছে, এবং তারা আজকে সানডের এডিশন সকালবেলা যেটি আমরা দেখেছি, কালকে মধ্যরাতে যে পেপারটি বেরিয়েছে সেখানে একটি বিশাল রিপোর্ট তারা করেছে, এবং এই রিপোর্টের পরপর প্রেসিডেন্ট ট্রাম্প সমালোচনা করেছেন তীব্র ভাষায়, এবং তিনি বলেছেন এটি ফেক নিউজ, এবং তিনি এও বলেছেন যে তিনি তার কোনো ট্যাক্স ফাইল রিলিজ করতে চাচ্ছেন না। তিনি কারণ দেখিয়েছেন যে তার ট্যাক্স ফাইল অডিট হচ্ছে আইআরএস দ্বারা, এই অজুহাতে তিনি কোনো ট্যাক্স ফাইল দেখাতে চাচ্ছেন না জনসম্পর্কে। যদিও আমেরিকাতে লিখিত কোনো নিয়ম নাই, কিন্তু প্রেসিডেন্ট নির্বাচনের সময় দেখা যায় যে সকল প্রার্থীরাই তাদের নির্বাচনের সময় তাদের ট্যাক্স ফাইলগুলো জনসমক্ষে প্রকাশ করেন। প্রেসিডেন্ট ট্রাম্প সেটা করেননি এবং এই বিষয়টা আজকে নিউ ইয়র্ক টাইমসে, এবং আপনারা জানেন নিউ ইয়র্ক টাইমস বেশ কিছুদিন আগে, প্রায় বছর খানিক আগে, তার আরো একটি ট্যাক্স রিপোর্ট তারা প্রকাশ করেছিল। আজকে তারা কয়েক বছর রিপোর্ট একসাথে প্রকাশ করেছে। আজকে আপনারা জানেন যে টিকটকের ব্যাপারে ট্রাম্প প্রশাসন একটি নিষেধাজ্ঞা জারি করেছিল এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে। সেই এক্সিকিউটিভ অর্ডারটি কার্যকর হওয়ার কিছুক্ষণ আগে একজন ফেডারেল জাজ তা নাকচ করে দিয়েছেন, এবং নাকচ করে এখন টিকটক কিন্তু যুক্তরাষ্ট্রে আবার ডাউনলোড করা যাবে। এটা আপনারা জানেন ভিডিও চ্যাটিং অপারেশন, এবং এটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে যুক্তরাষ্ট্রে। আরেকটা জানেন যে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ করেছেন রুথ বেডার গিন্সবার্গের বদলে, যাকে অ্যামি ব্যারেট। তার শুনানি শুরু হচ্ছে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহের শুরুতে, এবং সেটি যদিও ডেমোক্রেটদের কাছে তেমন কোনো ভোট নাই এখনো পর্যন্ত যে তাকে ঠেকানো যায় তার কনফার্মেশন, কিন্তু ডেমোক্রেটরা চেষ্টা করছেন যে অ্যামি ব্যারেটের এই নির্বাচনটাকে তারা মোটামুটি একটি পলিটিক্যাল ইস্যু হিসাবে তৈরি করার জন্য। এবং তার কারণটা হচ্ছে একটাই, সেই কারণটা হচ্ছে যে এর মাধ্যমে যে ওবামা কেয়ার, যার মাধ্যমে আমেরিকার অনেক মানুষ এখন হেলথ কেয়ার পাচ্ছেন,
সেটি বাতিল হয়ে যেতে পারে যদি সুপ্রিম কোর্টে পুনরায় এটি উত্থাপিত হয়। এবং আপনারা জানেন প্রেসিডেন্ট ট্রাম্প তার দায়িত্বভার গ্রহণের পর দিন থেকে প্রায় ইনফ্যাক্ট যে ওবামাকে একটা বাতিল করার চেষ্টা করছেন, এবং তিনি একবার চেষ্টাও করেছিলেন। শুধু চিফ জাস্টিস জন রবার্টস তার ভোটটি দিয়ে সেটি রক্ষা করেছিলেন, কিন্তু এবার যেহেতু 6-3 মেজরিটি হয়ে যাবে, অতএব জন রবার্টসের ভোটটিও কাজে লাগবে না, শেষ পর্যন্ত সেটি 5-4 হয়ে যাবে। এবং প্রেসিডেন্ট ট্রাম্পের যে মনোবাসনা, যে ইচ্ছা যে ওবামাকে একটি বাতিল করবেন, সেটি হয়তো সম্ভাবনা দেখা দিয়েছে। ডেমোক্রেটরা এই হেলথ কেয়ার ইস্যুটিকেই আগামী দিন কয়েকের মধ্যে একটি রাজনৈতিক ইস্যুতে পরিণত করতে যাচ্ছে অ্যামি ব্যারেটের কনফার্মেশনের সময়। আর আপনারা জানেন আমাদের কমিউনিটিতে ফ্লুর ব্যাপারে আমরা সতর্ক করেছি অনেকেই। ফ্লুর সিজন এসে গেছে এরকম বলা যায়। এবং সারোয়ার ভাই আছেন ডাক্তার, আরো একজন ডাক্তার মাসুদ আছেন, তারা ফ্লু নিয়ে আলাপ করবেন। এবং এই বছর ফ্লুটা আমাদের জন্য অনেকের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। এই কোভিড-19 কারণে আমরা ডবল অ্যাটাকের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে, এবং এই জন্য ফ্লু শট নেওয়াটা দরকার। আপনারা জানেন যে কমিটির বেশ কিছু অর্গানাইজেশন ইতিমধ্যেই অ্যান্টিবডি টেস্টিং শুরু করেছে। পিসিআর টেস্ট যদিও এখনো কেউ শুরু করেনি, অ্যান্টিবডি করছে। কিন্তু আজকে আমি দেখলাম যে প্রথম একটি সংগঠন যারা ফ্লু ভ্যাকসিন দেওয়া শুরু করেছে জামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি আজকে ফ্লু ভ্যাকসিন দিয়েছে। বিপুল সংখ্যক মানুষ ফ্লু ভ্যাকসিন গ্রহণ করেছে, এবং দেখলাম যে সবার বেশ আগ্রহ ফ্লু ভ্যাকসিনের ব্যাপারে। কমিটি অর্গানাইজেশনগুলো এই বিষয়ে চিন্তা করতে পারে, এটা আমাদের জন্য খুবই এসেনশিয়াল। আর স্টিমুলাসের ব্যাপারে সবকিছু এখনো মোটামুটি স্থগিত আছে, তেমন কোনো সম্ভাবনা নির্বাচনের আগে এখন আর দেখা যাচ্ছে না। যদিও ডেমোক্রেটরা চেষ্টা করছে আরেকটি বিল, স্টিমুলাস বিল পাস করানোর ব্যাপারে। এটা আগের 3.3 ট্রিলিয়নের তুলনায় 2.4 ট্রিলিয়ন তারা চেষ্টা করছে, বাট সিনেট রিপাবলিকানরা কিংবা হোয়াইট হাউসের পক্ষ থেকে এখনো তেমন কোনো আশাবাদ ব্যক্ত করা হচ্ছে না। আপাতত এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকুন, আবার কথা হবে আপনাদের সাথে। হ্যালো দর্শক, আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আর নাজমুল হাসান, আপনাকে ধন্যবাদ। লুইস ভাই, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড কংগ্রেচুলেশন, বিকজ last week, remember, we took your interview, and the Bangla Patrika is going to publish tomorrow the headline news about this story. So it's ধন্যবাদ। I'm ধন্যবাদ। showing the It's great to be on the show as always. I'm Thank showing you for the inviting me layout and of celebrating the this anniversary. Thank you and congratulations. Thank Okay, you. so as you know, the Time Television and Bangla Patrika is having 25th years of anniversary, and Time Television is going to, on 7th years of the anniversary. It's amazing. It's already 7 Yes, years. I 7 remember, years. You remember when you you first came to started, the- I was in your you office came with to my when whole we family. started, you were there at the party. The television station has grown so much. And really, you and Bangla Patrika and Time Television should get a lot of credit for the vast amount of information you provide to the Bangladeshi American diaspora here in the United States. So I personally want to thank you and everyone associated with Time Television and Bangla Patrika for always providing excellent news to our community. Thank you. Any word about what is the bill you are working on, and any news for the community you can provide? Well, I know that you just mentioned some things that we're concerned about in Queens and in Brooklyn, where you have an emerging Bangladeshi American population, and in Queens, one of the largest ones, where you're seeing an incredible alarming rate of increases in cases of COVID. Some places the increase has gone to, we're at 6.7%, when the rest of the state is below 1%, or at or below 1%. So we shouldn't take this lightly, because something like that can lead to a massive amount of infections in Queens and Brooklyn. The Bronx seems to be one of the safest places to be now. I think a lot of that has to do with the work that the elected officials have done, making sure that we give PPEs to people in the community to protect themselves. So I wanted to highlight that, because I'm very concerned about the alarming increased rate of infection in Queens and Brooklyn. I also wanted to talk about the Supreme Court nominee by Donald Trump. For those who don't know, when Obama was president, 7 months before the elections, before he left office, the Republican Senate majority refused to hear the appointment of a judge, Neil Gorsuch, in the Obama's nomination 7 months before the elections. And now we have President Trump, who's nominated essentially 37 days before the election. All these Republicans that indicated that we should not
nominate someone during an election year seem to have forgotten their own pledge and their own statements in a very hypocritical fashion. And the person that he has nominated to the court is someone who poses a major threat to many of our rights in this country. It certainly provides a major threat. Her philosophy, very conservative to immigrant rights, very anti-Muslim issues, a big threat to women's rights, and a big threat to voting rights. So I'm extremely concerned by this process. And everyone should remember on election day that what the Republicans did to nominate a judge 37 days before an election, when they refused to do it with Obama 7 months before the election, demonstrates the hypocrisy of that party and their win at all costs. So people should keep that in mind when they go vote. I want to remind people to make sure that you vote. The last day to register, no matter what way you registered, be it by mail, email, is October 9th. We're going to have early voting beginning October 24th, or you can request an absentee ballot. And you can drop off the absentee ballot at a early voting site or at the Board of Elections, or you can mail it. But the other two methods give you some sense of security that you know that the ballot will be counted for the elections. And so, this is probably one of the most important elections that we've had in the last 75 years. The rule of law in this country has been stepped on by this president. His comments that doesn't assure people that if he were to lose the election, there would be a peaceful transition of government, is a threat to democracy in this country. And essentially, the treatment that this president has given the Muslim community is disgraceful, it's racist, it's discriminatory. And so people should keep that in mind and make sure that if you are eligible to vote. If you need to register immediately and cast your vote, because if not, we stand to lose a lot of our rights in this country if Donald Trump is reelected president. So I want to encourage everyone to vote. The last thing I want to encourage is, of course, for people to fill out the census. Our communities depend on it. Monies depend on it. If people fill out the census, we'll have more money for our schools. And I know that every single parent is watching today is interested in that. So we want to make sure that you fill out the census immediately. It takes 5 minutes. You can do it online. But if you do it, you ensure that we get more federal dollars for hospitals and schools, and we get representation in Congress. Those are the things right now that I am focusing on, because I think these are the most critical issues that we're facing, aside from everything that's happened because of Trump's incompetence during this COVID crisis. But these are the immediate things that we have to make sure that we focus on. Thank you, Luis Sepulveda. Thank you so much for your time. Thank you so much again. And congratulations again to you with Bango Pachuca and Time Television, and wonderful work that you do. Thank you so much for your encouragement. Thank you. দর্শক আমাদের সাথে এখন যুক্ত আছেন ডক্টর চৌধুরী সারোয়ারুল হাসান, ডক্টর মাসুদুল হাসান এবং ডক্টর নাহিদ খান। ডক্টর নাহিদ খান, আমরা আসছি সারোয়ার ভাইয়ের কাছে। ডক্টর নাহিদ খান, আপনার কাছে কথা বলবো, বিকজ আপনি আমার মনে হয় ব্যস্ত আছেন। আপনাকে 1 মিনিট ছেড়ে দেবো যে আপনি তো টাইম টেলিভিশন শুরু থেকেই এই টেলিভিশনের পরিবারভুক্ত। কেমন লাগছে সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে? থ্যাংক ইউ তাহের ভাই। আসসালামু আলাইকুম এভরিবডি। আসলে টাইম টিভিটা আসলে আমার পরিবারের মতোই। How it gets to 7th year, I don't know. I mean, it's like time flies. It's so fast. I mean, 7th year যে আসলে কিভাবে এত দ্রুত, এবং এটা কিন্তু খুব ভালো লাগছে। আমি কিন্তু পার্সোনালি সবসময় চিন্তা করি যে একটা টেলিভিশন যদি, আমাদের অনেক টিভি নিউ ইয়র্কে আছে, কিন্তু আমি মনে করি যে টাইম টিভির একটা আলাদা একটা আদর্শ আছে, এবং সারা সেই আদর্শ নিয়ে তারা এগিয়ে যায়। এবং শুধু যে এন্টারটেনমেন্ট তার উদ্দেশ্য নয়, এবং সেটা সত্যিকার অর্থে সমস্ত কমিউনিটিকে রিফ্লেক্ট করা এবং তাদের উন্নয়নের জন্য এবং কি দরকার আছে তার লক্ষ্যে এর লক্ষ্যে কাজ করা টাইম টিভির কিন্তু মূল উদ্দেশ্য। এটা আমি শুধু টাইম টিভির পরিবারের অংশ হিসেবে বলছি না, এটা আমার কাছে মনে হয় এই কথাটা সত্যি, সেজন্য আমি এর সাথে যুক্ত আছি, এবং আই উইশ ইট অল দ্য বেস্ট অল দ্য টাইম। থ্যাংক ইউ ডক্টর নাহিদ খান, থ্যাংক ইউ। আমরা যাচ্ছি ডক্টর চৌধুরী সারোয়ার হাসান। থ্যাংক ইউ, অনেকদিন পরে আপনাকে পেলাম। আপনি জানেন যে নিউ ইয়র্ক স্টেটে আপনার কোভিডের সংক্রমণ বাড়ছে, এবং আজকে একটা বড় রিপোর্টও বেরিয়েছে। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? কোভিডের সংখ্যা বাড়ছে, তার প্রধান কারণ হলো, একটি কারণ হলো যে যারা মাস্ক পরছে না,
তারা পার্শ্ববর্তী ব্যক্তিবর্গকে এই ব্যাধি সংক্রামিত করতেছে। এটা হলো একটি। 2 নম্বর কারণ হলো যেটা একজন বলেছিলেন যে মাইনরিটি। আমার কথা কি শুনতে জি পাচ্ছেন? শুনতে পাচ্ছি, জি জি। যে মাইনরিটি আফ্রিকান আমেরিকান এবং নন হোয়াইট এরিয়াতে অধিক সংখ্যক ব্যক্তি কোভিড-19 বা করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। এর কারণটা হলো প্রক্সিমিটি। আপনারা জানেন যে এই সমস্ত এলাকাগুলা ঘন বসতিপূর্ণ, যেমন ওজন পার্ক একটি ঘন বসতিপূর্ণ এলাকা, কিন্তু এখানকার হোয়াইট পপুলেশন যেখানে থাকে সেই এলাকাটি ঘন বসতিপূর্ণ নয়। সুতরাং যেটাকে বলে সোশ্যাল ডিস্টেন্সিং বা সেফ ডিস্টেন্সিং সবকিছু আপনি অ্যাকমপ্লিশ করতে পারছেন যে এই এলাকাতে জনসংখ্যা কম। আপনি যে ওজন পার্কে যান, যে কোনো মুহূর্তে দেখবেন শত শত লোক ঘুরছে, দিনের বেলা স্পেশালি বিকালবেলা। সুতরাং এটি একটি ব্যাপার। আর তার আগে আমি একটা টপিক সম্বন্ধে নাজমুল বলছিল যে একটি লুপহোলের মাধ্যমে বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প কোনো ট্যাক্স দেননি। আমি জানি এই সম্বন্ধে সবাই সমালোচনা করছে, নিউ ইয়র্ক টাইমস আলোচনা করছে, কংগ্রেসের সবাই আলোচনা করছে, কিন্তু এই লুপহোল গুলো কেন বন্ধ করা হচ্ছে না সেটি আমার বোধ কংগ্রেস এবং সিনেটের কাছে প্রশ্ন, যে তারা কেন এই লুপহোল গুলি বন্ধ করছে না এবং এই লুপহোল গুলি কার স্বার্থে বর্তমানে খোলা রাখা হয়েছে। এবং যদি আইনগতভাবে একটি লুপহোলের মাধ্যমে কেউ ট্যাক্স না দিয়ে পারে, তাহলে আমার তো মনে হয় সেই ব্যক্তি সেই লুপহোল ব্যবহার করার অধিকার রয়েছে, যেহেতু এটা আইনসঙ্গত। You have to realize that if the loophole is legal, anybody has a right to use it who can afford to use this loophole. এটি একটি ব্যাপার। থার্ড কোশ্চেন, আমি তৃতীয় নম্বর সাবজেক্ট যেটা আনতে যাচ্ছি, যে we are more better prepared for coronavirus at this time. We have treatment. One of the treatment is remdesivir, all of you know, number one. But we also have a treatment to decrease the inflammation of the lungs. Coronavirus cause inflammation of the lungs. So সেই কারণে for this, people are using dexamethasone, which is a steroid. But I believe that prednisone can also be used for this. এটি হলো একটি ব্যাপার। আর স্বাস্থ্যগত দিক থেকে আমি একটাই বলতে চাই, to prevent coronavirus, you must be wearing a mask. Because if you wear a mask, then you cannot touch your mouth or nose. That's how you get the coronavirus in your body. So 2 things I think is very important, most important. One is use of a mask. Number 2 is, as soon as you get home, you should wash your hand. Because if you're outside, there's a chance that you can get contaminated. So that is another thing that you have to realize. Thank you. Another most important thing, that who is getting infected and what is the consequence of this infection. Coronavirus is a disease which is very much related to the age. So if your age is between 29, so is it 1 to 29, age is between 1 to 29, then your mortality rate is only 0.1%. And if you're like about 41 to 50 is about 0.6%. 1 in 1,000 and 6 in 1,000. But if you're 60 plus years old, your mortality becomes 9.9%. So you have to take that into mind. And your mortality goes up as you become more than 70. Now, another important issue, that whether we should close our schools and just have online studying. This is a very catchy and tricky situation, because no matter what you do, someday you have to have all these children in the school, otherwise they're not going to learn anything. But for present situation, then you can afford to be home and safe, because even if you take the kids by rotation, it doesn't really make a difference, because if you take the kids by rotation, each kid will go and infect somebody in the school if that person is infected. থ্যাংক ইউ থ্যাংক ইউ ডক্টর সারোয়ার। আমি আপনার সাথে একটু পরে কথা বলবো আবার। আপনি তো একজন গ্যাস্ট্রোলজিস্ট, আমাদের কমিটির অনেক লোকই গ্যাস্ট্রিককে ভুগছেন এবং তাদের
পরামর্শ দরকার, এই বিষয়টা একটু পরে আমরা কথা বলবো। এতদিন আমরা কোভিড নিয়ে কথা বলেছি। আমরা একটা ছোট্ট বিরতির পর দর্শক আমাদের সাথে এরপরে যুক্ত হবেন টিচার, নিউ ইয়র্ক সিটি টিচার মোশাররফ হোসেন, যিনি কথা বলবেন নিউ ইয়র্ক সিটির প্রিন্সিপাল ইউনিয়ন যে থ্রেড করেছে যে তারা অনাস্থা প্রস্তাব আনবে মেয়রের বিরুদ্ধে। তারপরে কথা বলবেন ডক্টর মাসুদুল হাসান এবং আমাদের সাথে যুক্ত আছেন শেখ আল মামুন। আমরা তাদের কথা শুনবো একটি ছোট্ট বিরতির পর। আমাদের সাথেই থাকুন। ফুড ডাইনেস্টি সুপারমার্কেট বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসে 37th অ্যাভিনিউ 75th স্ট্রিটে বিশাল পরিসরে ফুড ডাইনেস্টি সুপারমার্কেট। নিউ ইয়র্কের এই ব্যস্ত জীবনে কেনাকাটার জন্য আমার একমাত্র পছন্দের সুপারমার্কেট হলো ফুড ডাইনেস্টি। কি নেই এখানে? আমদানিকৃত মাছ, হালাল মাংস, তাজা শাকসবজি, নিত্য প্রয়োজনীয় সকল কেনাকাটার জন্য আস্থার এক নাম ফুড ডাইনেস্টি সুপারমার্কেট। প্রতিদিন ফ্রি ডেলিভারি তো আছে, আর সেই সঙ্গে রয়েছে বুধ ও শুক্রবারে 10% সিনিয়র ডিসকাউন্ট। Dr. Kamal, MBBS. Ronnie, MA LLB. Shuman, MSc Engineering. Shahnaz, MSc Former Teacher, Dhaka University. None of them knew about People and Tech. If they did, they would not be doing such odd jobs. Engineer Mr. Hanif assures that he will not let a single educated immigrant perform odd job. No more odd job. Change your life and lifestyle. পরিবার নিয়ে সুন্দর পরিবেশে ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার উপভোগ করতে আজই চলে আসুন সুলতানস ডাইনে। সুলতানস ডাইনের বিশেষত্ব হচ্ছে কাচ্চি বিরিয়ানি, মোরগ পোলাও সহ সব ধরনের কাবাব। এছাড়াও রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার জনপ্রিয় খাবার দোসা, থালি, চিকেন 65, ললিপপ চিকেন। প্রতি বৃহস্পতিবার রয়েছে বিয়েবাড়ির ঐতিহ্যবাহী স্পেশাল মেনু, বিয়েবাড়ির কাচ্চি, রোস্ট পোলাও, জালি কাবাব, শামি কাবাব, বোরহানি, জর্দা ফিরনি সহ মুখরোচক সব খাবার। আমাদের রয়েছে যে কোনো অনুষ্ঠানের জন্য কেটারিং ও ফ্রি ডেলিভারির সুবিধা। রাজার মতো খেতে চাইলে আসুন সুলতানস ডাইনে। সুলতানস ডাইন, 11023 জেমার্ক এভিনিউ, রিচমন্ড হিল, নিউ ইয়র্ক 11418। Over the past 25 years, Khan's renowned specialized high school program has helped nearly 3,000 students gain acceptance to New York City's top high schools, such as Stuyvesant, Bronx Science, and Brooklyn Tech. Our team of education experts creates original KT diagnostic exams and constantly updates our curriculum so our students gain acceptance to the best high schools in New York City. Parents can trust Khan's. Call today for 2 free classes. একটি বাড়ি, একটি স্বপ্ন, লো ইনকাম, নো প্রবলেম, স্বপ্ন হবে সত্যি। আমরা আছি আপনার পাশে সব সময়। মেডোব্রক ফাইন্যান্সিয়াল মর্টগেজ ব্যাংকার্স। মর্টগেজ ফাইন্যান্সিয়াল নিয়ে দীর্ঘ 15 বছরের অভিজ্ঞতা আমাদের। আমাদের অফিস সপ্তাহের 7 দিনই খোলা। আমাদের বৈশিষ্ট্য ব্যক্তিগত পরামর্শ, ফ্রি অ্যাপ্রুভাল, কম ইন্টারেস্ট রেট, ফাস্ট ক্লোজিং, ইনভেস্টমেন্ট দ্রুত এবং বিশ্বস্ত। If we pre-approve you, we guarantee a closing. Meadowbrook Financial Mortgage Bankers, 3265 31st Street, Long Island City, NY 11106. হ্যালো দর্শক, আপনাদের সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আমরা যে এখন যে বিষয়টি আলোচনা করব তার মধ্যে আছে যে নিউ ইয়র্ক সিটির প্রিন্সিপাল ইউনিয়ন তারা থ্রেট করেছেন যে সিটির মেয়রের বিরুদ্ধে অনাস্থা আনবেন, বিকজ দি স্কুল যেভাবে খোলা হচ্ছে সেটাকে তারা নিরাপদ মনে করেন না। আমরা এই বিষয়টি জানার চেষ্টা করব যে স্কুল কি খুলবে না স্কুল বন্ধ হয়ে যেতে পারে।
টিচার মোশাররফ হোসেন আমাদের সাথে আছেন। জনাব মোশাররফ হোসেন, ওয়েলকাম। আপনার সাউন্ড আনমিউট করতে হবে একটু প্লিজ। সাউন্ড আনমিউট করতে হবে জনাব মোশাররফ হোসেন। জি, সম্মানিত দর্শকবৃন্দ, দেখেছেন যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিচার ইউনিয়ন, আপনি দেখেছেন যে টিচার ইউনিয়ন তারা বলেছে যে মেয়রের বিরুদ্ধে অনাস্থা আনবে এবং তারা গভর্নরের কাছেও যাবে প্রয়োজনে, যে দ্য ওয়ে দ্য স্কুল ইজ গোয়িং টু বি ওপেন এটাকে তারা সেফ মনে করছেন না। আপনি 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 কি মনে করেন যে নিউ ইয়র্ক সিটি স্কুল খুলবে না বলে মনে করেন? আপনার মুখের সামনে কি একটা অবস্ট্রাকশন আছে দেখা যাচ্ছে। জি জি জি, সম্মানিত প্যানেলিস্ট বৃন্দ এবং দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আসলে তাহের সাহেব আপনি যে প্রশ্ন করেছেন, বিষয় হচ্ছে যে নিউ ইয়র্ক সিটি পাবলিক স্কুল আগামী শনিবার টুইসডে থেকে শুরু হচ্ছে ইন পার্সন, এবং ইন পার্সন যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে ব্লেন্ডেড লার্নিং। দ্যাট মিনস পার্ট অফ দ্য টাইম স্টুডেন্টরা স্কুলে যাবে এবং আদার পার্ট অফ দ্য টাইম তারা ঘরে বসেই অনলাইনে রিমোট স্কুলিং হবে। তো স্কুল শুরু হচ্ছে, সেভাবে কোনো সন্দেহ নেই। অনেক জল্পনা কল্পনা শেষ করেই প্রস্তুত ফুললি প্রিপেয়ার হয়েছেন যে তারা স্কুল ওপেন করবেন। কিন্তু ইন দি মিন টাইম যেটা দেখা যাচ্ছে যে সিএসএ টিচার্স ইউনিয়ন, যেটা আর কি আপনারা জানেন যে একটা হচ্ছে টিচার্স ইউনিয়ন ইউএফটি, ইউনাইটেড ফেডারেশন অফ টিচার্স, আরেকটা হচ্ছে প্রিন্সিপালস ইউনিয়ন সিএসএ। তো আজকে যেটা হয়েছে মূলত প্রিন্সিপালস ইউনিয়ন মেয়র বিল দে ব্লাজিও এবং চ্যান্সেলর কারেন্সের বিরুদ্ধে তারা অনাস্থা প্রকাশ করেছেন। ইউনানিমাসলি তারা নো ভোট দিয়েছেন। তারা বলছেন যে তারা মেয়র যেভাবে এই কঠিন ক্রাইসিস অবস্থা যেভাবে বিষয়টিকে হ্যান্ডেল করেছে এবং কারেন্স আমাদের যে চ্যান্সেলর এই বিষয়টাকে যেভাবে হ্যান্ডেল করেছে এই ব্যাপারে তারা মোটেও হ্যাপি নন। তো সেই ব্যাপারে তারা অনাস্থা প্রকাশ করেছেন। মেন উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে অনাস্থা প্রকাশ করার পিছনে কারণ হচ্ছে তারা বলছেন যে মেয়র যেভাবে এটাকে হ্যান্ডেল করেছেন রিওপেনিংটা সেফ অ্যান্ড সিকিউরলি সেভাবে তিনি করতে পারেননি। তো সেই জন্য তারা বলছেন যে দ্য লিমিটেড রিসোর্স ছিল তাদের হাতে, যদিও তারা ফুললি প্রিপেয়ার হয়েছেন স্কুলকে ওপেন করার জন্য, কিন্তু তার রিসোর্স ইজ ভেরি লিমিটেড। তো ইন দিস সিচুয়েশন তারা বলছেন যে এহেন অবস্থায় মেয়রের উচিত হয়নি স্কুলটাকে খুলে দেওয়া। তো যার কারণে টিচার্স ইউনিয়ন নয়, প্রিন্সিপালস ইউনিয়ন তার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছে এবং বলেছে আপাতত নেক্সট ক্রাইসিস মোমেন্ট পার না হওয়ার আগ পর্যন্ত, আনটিল দিস ক্রাইসিস ওভার, দে ওয়ান the school to be handed over to the state, that means to the government. So we don't know what's going to happen. So that is their actually purpose. So we'll see what happens. But as a result, it seems like if the coronavirus picks up again, if the situation worsens, তাহলে হয়তো এমন হতে পারে যে স্কুল হয়তো আবারও ক্লোজ হয়ে যেতে পারে, যেহেতু অলরেডি টিচার্স ইউনিয়ন অনাস্থা প্রকাশ করেছিল আগেই। অ্যাট দ্য সেম টাইম প্রিন্সিপালস ইউনিয়ন তাদের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছে। তো দেখা যাক সেটা কি হয়। তো আমরা আশাবাদী যে আমরা আমাদের whether school opens or close, remote or in person, we as a teacher, we are resilient, we are ready to teach no matter what. Thank you so much. That is our hope. Thank you মোশাররফ হোসেন, আপনাকে থ্যাংক ইউ। শেখাল মামুন, আপনি কি মনে করেন? জাস্ট এক মিনিটে যদি একটু শেয়ার করেন। থ্যাংক ইউ। আসলে হয়েছে কি, আপনারা জানেন যে নিউ ইয়র্ক সিটি সবাই জানে যে আগে কিন্তু ইট ওয়াজ আন্ডার গভর্নর, সো ইটস বিন ট্রান্সফার্ড টু নিউ ইয়র্ক সিটি লাস্ট ফিউ ইয়ার্স। সো এটা কিন্তু বললেই যে প্রিন্সিপালরা অনাস্থা করছে সেই কারণে যে সঙ্গে সঙ্গে গভর্নর আন্ডারে চলে যাবে, ইটস নট গোনা হ্যাপেন লাইক দ্যাট। সো এটা কিন্তু লেজিসলেটিভ থেকে পাস হয়ে তারপরে এটা ট্রান্সফার হতে পারে। সো যদি লেজিসলেটিভ বডি যদি চিন্তা করে যেন the mayor is not running the school system properly, then they could decide to hand over this operation to the governor. So it's, at this moment, it's a political pressure, nothing else. But in reality, the principal cannot decide to transfer this authority to the governor. Okay, and then আপনি the প্রেসিডেন্টের ট্যাক্সের ব্যাপারে কি একটু যোগ করতে যাচ্ছিলেন? Well, আমি যে স্কুলে এখন পড়াচ্ছি, আমি ওয়েস্টার কাউন্টিতে আরেকটা স্কুল ডিস্ট্রিক্ট, নিউ ইয়র্ক স্টেটের থার্ড লার্জেস্ট স্কুল ডিস্ট্রিক্ট যেটা আমি পড়াই, আমাদের স্কুল কিন্তু এখন স্টিল উই আর ডুইং ভার্চুয়ালি, দ্যাট ইজ অনলাইন আনটিল এন্ড অফ সেপ্টেম্বর। দেন উইল ডিসাইড ইন অক্টোবর 5th যে আমাদের স্কুল আসলে কি ওপেন করার জন্য রেডি কিনা। সো আই থিঙ্ক নিউ ইয়র্ক সিটি শুড হ্যাভ বিন ডান সিমিলার থিং, এবং অন্যান্য অনেক মেজর স্কুল ডিস্ট্রিক্টগুলো এভাবেই করতেছেন। সো I hope the parents are very concerned. The 46% parents online তারা সাইন ইন করছে এবং এভাবে কন্টিনিউ করা উচিত, because the coronavirus is spreading and it's going to spike up until we have the vaccine. So I think we should, as a community people, we should keep our kids at home. Thank you শেখাল মামুন, থ্যাংক ইউ সো মাচ। আমি যাচ্ছি ডক্টর মাসুদুল হাসান আপনার কাছে। ডক্টর মাসুদুল হাসান, আপনি জানেন নিউ ইয়র্ক সিটি আজকে একটি রিপোর্ট বেরিয়েছে
যে নিউ ইয়র্ক সিটির যে সরকারি হসপিটাল যেগুলো সিটি হসপিটাল, এই হসপিটালগুলো ফিনান্সিয়াল ক্রাইসিসে মারাত্মকভাবে ভুগছে এবং গত যে প্যান্ডেমিক, এই প্যান্ডেমিকে সিটি হসপিটালগুলো ম্যাক্সিমামই তারা তেমন কোনো রোগীর কাছ থেকে তেমন কোনো পয়সা পায়নি, অর্থ পায়নি, যার কারণে যদি আবার প্যান্ডেমিক হয় তাহলে এটা এখন যে ক্র্যাক হয়েছে ফিনান্সিয়াল, সরি তাহের ভাই, আপনি কি আমাকে তাহের ভাই আপনি ওকে মাসুদ ভাই, আমার মনে হয় যে মামুন ভাই আপনার সাউন্ডটা একটু আনমিউট করতে হবে, আপনার ব্যাকগ্রাউন্ড সাউন্ড শোনা যাচ্ছে। ডক্টর মাসুদ আপনি কি শুনতে পাচ্ছেন? ডক্টর মাসুদ আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার সাউন্ড আনমিউট করেন প্লিজ। আমার আর সাউন্ড আনমিউট আছে। জি, আমি এখন শুনতে পাচ্ছি আপনাকে। আমার প্রশ্ন হচ্ছে যে নিউ ইয়র্ক সিটির যে সিটি হসপিটালগুলো ফিনান্সিয়াল মারাত্মক ক্রাইসিসে ভুগছে, বিকজ লাস্ট টাইম কোভিডের সময় বা যে ক্রাইসিস হয়েছিল করোনা ক্রাইসিস, এই ক্রাইসিসে তারা তেমন অনেকের কাছ থেকে কোনো পয়সা পায়নি এবং বলা হচ্ছে যে যদি আবার ক্রাইসিস আসে তাহলে এখন যে ফিনান্সিয়াল ক্র্যাক এটা আর্থকুয়েকের রূপ নেবে, ভয়াবহ অবস্থা হবে। আপনি কি মনে করেন? আপনার সাউন্ড আনমিউট করেন ডক্টর মাসুদ। আপনার সাউন্ড আনমিউট করতে হবে ডক্টর মাসুদ। এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, জি শুনতে পাচ্ছি এখন। আপনার প্রশ্নটা যেটা হচ্ছে যে লাস্ট যখন করোনা ভাইরাসের ঝড়টা শুরু হলো তখন হাসপাতালগুলোই কিন্তু ভেঙে পড়েছিল এবং ইকোনমিক ক্রাইসিস দেখা দিয়েছিল এবং কোনো ম্যানেজমেন্টও ঠিক ছিল না, যে যার মতো কাজ করছিল। তবে এখন কিন্তু হাসপাতালগুলো মানে ডক্টরসরা এবং ফ্রন্ট লাইনাররা কিভাবে এটাকে ঝুঁকিটাকে সামলাতে হবে, দে আর অলরেডি ট্রেন্ড। বাট দ্য থিং ইজ দ্যাট এখন কিন্তু যদি ওই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটাকে যদি হাসপাতালগুলো, সিটি হাসপাতালগুলো বিশেষ করে, এটা যদি মানে ফান্ড না থাকে তাহলে দ্যাট উইল বি এ ডেঞ্জারাস থিং দ্যাট উই আর এক্সপেক্টিং, দ্যাট ইফ দেয়ার ইজ টু মাচ অফ করোনা কেস, যে রাইজিং অলরেডি শুরু হয়েছে, যেটা সম্মানিত আমাদের নাজমুল ভাই বলেছেন এবং আমাদের ডক্টর সারোয়ার হাসান ভাই বলেছেন। কিন্তু রাইজিং কেন হচ্ছে এই জিনিসটার ব্যাপারটা কিন্তু মানে পরিষ্কারভাবে বলতে গেলে এই যে জুইশ হলিডেগুলো চলছে, বিভিন্ন জায়গায় যে পয়েন্টগুলো দিলেন আমাদের পয়েন্ট অফ ইনফেক্টেড প্লেসে, যে আমাদের নাজমুল ভাই বললেন অল আর জুইশ এলাকা, এগুলা কিন্তু একটাও বাঙালি বা অবাঙালি বা মানে অন্যান্য এলাকা না। তারা কিন্তু মিক্সিং করছে, আনন্দ করছে, ইয়েতে যাচ্ছে, কিন্তু কেউ মাস্ক পরছে না। তো বিরাট একজন যদি আপনার অ্যাসিম্পটোমেটিক পেশেন্ট যে ক্যারি করছে, সে যদি একটা মানে একটা ভালনারেবল পেশেন্টের কাছে যায় বা এরকম মিক্সিং করে, তো এটা আমি আশা করি এইভাবে চলতে থাকলে উইদিন 1 মান্থ একটা ভয়াবহ পরিণতি আসতে পারে আমাদের। সেটার থেকে উদ্ধারের একমাত্র উপায় হচ্ছে একমাত্র উদ্ধার হচ্ছে মাস্ক পরা। এবং আরেকটা জিনিস, সবাই বলতেছে বাসায় যা হাত ধুবে, কিন্তু আমি আজকে বিভিন্ন জায়গায় দেখলাম যে কারো হাতে কিন্তু গ্লাভস নাই, কিন্তু তারা বিভিন্ন জিনিস টাচ করে অল্প একটু ওই কেউ লাগাচ্ছে কেউ লাগাচ্ছেও না ওই স্যানিটাইজার, নাকে মুখে হাত দিচ্ছে। এটা কিন্তু ভীষণ মারাত্মক। আপনারা যখন বাইরে থাকবেন সবসময় আপনাদের হ্যান্ড গ্লাভসটা থাকা উচিত, এবং হ্যান্ড গ্লাভস নিয়েও যদি আপনারা যদি চোখে বা হাতে বা মুখে বা নাকে হাত দিতে চান, ইউ শুড ইউজ ওয়ান স্টেরাইল টিস্যু উইথ দ্যাট। আদারওয়াইজ এই দিক দিয়েই কিন্তু এটা হবে। আমরা সবাই দেখছি মাস্ক পরছে, কিন্তু হাতের মধ্যে তাদের কিছু নাই। আর আরেকটা জিনিস আমাকে এখানে বলতেই হবে, টু মাচ অফ ইউজিং অফ স্যানিটাইজার এটা কি করছে, আমাদের ইমিউনিটি পাওয়ার কমাই দিচ্ছে এবং স্কিনের জন্য এটা খারাপ। সুতরাং বাসায় যে আমরা গ্লাভসটা খুলে হাতটা ধুয়ে ফেলি এবং গ্লাভসটা পরে রাখি এবং ওই গ্লাভসটা দিয়ে আমরা সব কাজ করি, সবকিছু ধরি, যখন মুখে আমরা টাচ করব তখন গ্লাভসের সাথে কোনো স্টেরাইল জিনিস নিয়ে মুখে টাচ করি। এটা হলো আমার কথা। সেকেন্ড কথা হচ্ছে, বাঙালিদের ভাইদের আমি অনুরোধ করব,
যে আমাদের জামাইকা জ্যাকসন হাইট এলাকায় কিন্তু এখনো আসে নাই, কিন্তু আমরা যেভাবে মিক্সিং করছি এবং যেভাবে দোকানপাটে যাচ্ছি, এটা সেকেন্ড পয়েন্ট। একজন মিক্স করলেই কিন্তু, বিশেষ করে গাড়িতে উঠা, ট্যাক্সিতে উঠা এবং ইয়েতে উঠা, কি বলে আপনার সাবওয়েতে উঠা, তখন যদি আমরা ওই সাবওয়েতে, আমি আজকে দেখেছি অনেকে হাত ধরে স্টিলের জিনিসটা টাচ করছে এবং তারপরে অনেকে স্যানিটাইজার লাগাচ্ছে, অনেকে সেটা না জায়গায় মুখে হাত দিচ্ছে। এবং দিস ইজ দ্য ইজি ওয়ে। আপনি নাক আর মুখ ঢাকে আছেন মাস্ক দিয়ে, টু শো দ্যাট আই এম ইউজিং মাস্ক, বাট ইট ইজ, ইফ ইউ আর নট ডুইং দোজ থিংস, ইউ উইল বি টু মাচ ইন প্রবলেম। এবং যে জিনিসটা আপনার, তাহের ভাই, আমি আপনাকে, আপনি ষষ্ঠ দিন এই 6 ইয়ার্স কমপ্লিট করে টাইম টেলিভিশন 7 ইয়ারে গেছেন আপনি, এবং আপনাকে স্যালুট আমাকে দিতেই হবে যে আপনি যেভাবে, এবং আমাদের নাজমুল ভাই যেভাবে আমরা প্রথম দিন থেকে এপ্রিলে শুরু করেছিলাম, আজকেও কিন্তু আমার মনে হচ্ছে এরকম একটা দিন আমরা শুরু করতে যাচ্ছি। তবে এই দিনে আমরা প্রস্তুত আছি যে কিভাবে আমাদেরকে সেভ করতে হবে। তবে আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা মাস্ক পরবেন এবং মাস্কের সাথে আপনারা গ্লাভস ইউজ করবেন। গ্লাভস ইউজ করে আপনি সব জিনিস ধরেন, আর মুখে নাকে যখন হাত দিবেন তখন একটা টিস্যু, স্টেরাইল টিস্যু পকেটে রাখেন, ওটা দিয়ে হাত দেন। বাসায় যে গ্লাভসটা ফেলে হাতটা ধোন, মাস্কটা খুলে ফেলেন। ইনশাআল্লাহ এভাবে করতে থাকলে উইল বি 100% উইল বি মানে ফ্রি ফ্রম দ্য জার্ম। এটা কিন্তু ডেঞ্জার, এখন মিউটেড এখন কিন্তু এটা পাওয়ারফুল আরো বেশি হয়েছে। যদিও আমাদের শ্রদ্ধেয় সরওয়ার ভাই সুন্দর করে বলেছেন 0.1%, 6% এবং কিন্তু আমরা ফার্স্ট ইয়েতে উইকে যদি ট্রিটমেন্ট না দিতে পারি, লাস্ট উইকে মাঝখানে যে ট্রিটমেন্ট দিলে কোনো লাভ হবে না। এবং যে ট্রিটমেন্টের কথা আমাদের শ্রদ্ধেয় সরওয়ার ভাই বলেছেন যে রেমডেসিভির এবং স্টেরয়েড 100% কারেক্ট, বাট রেমডেসিভিরের লটস অফ সাইড এফেক্টস আর দেয়ার, হেপাটিক ফেলিওর, রেনাল ফেলিওর। আমি বাংলাদেশে এবং এখান থেকে ফ্লোরিডাতে, অস্ট্রেলিয়াতে, বাংলাদেশে, ইন্ডিয়াতে যারা ফার্স্ট উইকে ইউজ করছে, দ্যাট ইজ আইভারমেকটিন এন্ড ডক্সিসাইক্লিন। Thank you so much, Dr. Masood. Thank you so much. আমি আরো জোর করে বলতে চাই, until vaccine is coming. Thank you. বুঝতে পেরেছি। Thank you so much. ডক্টর সারওয়ার হাসান, আপনি কি আছেন আমাদের সাথে? ডক্টর সারওয়ার, আমার মনে হয় উনি মিউটে আছেন। নাহিদ, আপনি কি, ডক্টর নাহিদ খান, আপনি কিছু বলবেন? লাস্ট ফিউ ওয়ার্ড। আপনার সাউন্ড আনমিউট করতে হবে ডক্টর নাহিদ। হ্যাঁ, এটা আসলে আমাদের কথাগুলো এটাই ছিল প্রথম থেকেই। যেটা এখন ব্যাপার হচ্ছে যে আমাদের সেকেন্ড ওয়েভ বা ফার্স্ট ওয়েভে হয়তো বা যায়নি এখনো, যেভাবে আবার যদি এটা এভাবে চলে আসে, এখন আমরা প্রস্তুত আছি কিছুটা। আমরা এবার জানতে পারছি যে কি আমাদের যেটা এখন এসছে, যেমন রেমডেসিভিরের খুব একটা, যে রেমডেসিভির হসপিটালাইজেশন হয়ে যাওয়ার পরে দেওয়া হয়, এটা একদম প্রথমে লেভেলে দেওয়া হয় না, এবং খুব কমই রিসার্চ পারপাসে, এবং খুব যখন কোনো মানুষের খুব খারাপ অবস্থা চলে যায় তখন, এবং ভেন্টিলেটর আমরা জানতে পেরেছি যে ভেন্টিলেশনে যারা যায় তার 85% কিন্তু আর ফিরে আসে না। তো এই পর্যায়ে যাওয়ার আগে তখন এখন স্টেরয়েড যেটা আগে ইউরোপ থেকে দেওয়ার কথা বলা হয়েছে, এখন এখানেও বলা হচ্ছে যে ডেক্সামেথাসন, প্রেডনিসন। কিন্তু ব্যাপার হচ্ছে যে এইসব তো আসলে ট্রিটমেন্ট, কিন্তু একটা মাত্র জিনিসই যেটা আমাদের প্রিভেন্ট করবে সেটা সবাই আমরা জানছি, যে আমাদের মাস্ক, সোশ্যাল ডিস্টেন্সিং, ক্লিনলিনেস, এটা আমাদেরকে মেনটেন করতে হবে। এবং আমরা এটা শিখেছি, করছি। যেটা আমরা দেখছি সেটা হচ্ছে যে মাস্কটা সবাই বাইরে দিয়ে হাত দিয়ে ধরে। এই জিনিসটা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার মনে হয়, যে মাস্কটাকে যখন খুলে বাইরে দিয়ে ধরে ওটাকে ভাঁজ করে পকেটে রেখে দেয়। তো এটা তো কোনো মানে হলো না। আপনার হাতে তো আপনি পুরো জিনিসটা যেটা প্রিভেন্ট করলেন ওটা আপনি লাগিয়ে ফেললেন, তো এটা কোনো মানে হলো না। এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে নাক না ঢেকে মাস্ক পরা, এটা কিন্তু খুব একটা আরেকটা ভয়াবহ ব্যাপার। আমি জানি যে এটা খুব সাফোকেশনের ব্যাপার হয়, মানুষের নাক ঢাকতে চায় না, কিন্তু নাক দিয়ে তো আরো বেশি ঢুকে যায়। সেজন্য আপনি নাক যদি না ঢাকেন তাহলে এটা আরো বেশি ভয়ঙ্কর। আর বাংলাদেশিদের মধ্যে খুব বেশি সোশ্যাল গ্যাদারিং খুব বেশি বেড়েছে। আগেও ওনারা উল্লেখ করেছে, মাসুদ ভাই উল্লেখ করেছে, সরওয়ার ভাই বলেছেন, এত বেশি সোশ্যাল গ্যাদারিং হচ্ছে এবং মানুষের দেখা যাচ্ছে পার্টি করছে, বাইরে গিয়ে করছে, বলছে আমি বাইরে গিয়ে করছি, বাইরে পার্কে করছে, বিভিন্ন জায়গায় অনেক বেশি পার্টি বেড়ে গেছে। এটা যদি পার্কে যে করলেন, তো লোকজন তো দূরে দূরে না, সেই কাছাকাছিই আছে, তো আসলে কোনো লাভ হলো না। আমরা যাই হোক, আমরা ভালো থাকি, কিন্তু আসলে অনেক শিখেছি। বাংলাদেশ থেকে অনেক লোক আসছে খুব স্রোতের মতো। আমি জানি যে বাংলাদেশ থেকে কিভাবে টেস্ট করে আসছে, আমরা কেউ সেটাকে আত্মবিশ্বাস্ত মনে করি না। বাংলাদেশ থেকে যারা আসছে তারা কি কোয়ারেন্টাইনে থাকছে কিনা, আমরা জানি যে সাউথ ইস্ট এশিয়াতে খুব বেশি রকমের এখন আবার খুব বেশি, ইন্ডিয়াতে, বাংলাদেশে তো হিসাব নাই।
জি তো তারা যখন আসছে তারা কতটুকু সোশ্যাল ডিস্টেন্সিং করছে এবং কোয়ারেন্টাইনে থাকছে কিনা এটা কিন্তু কেউ জরিপ করছে না। আমি জানি না কিভাবে এটা হদিস করা যায়, তবে এটা যেটা Thank you. আমাদের প্রাইভেট পার্সোনাল লেভেলে আমাদের Thank এই you, মাস্ক Dr. পরা এবং সোশ্যাল ডিস্টেন্স ছাড়া আর কোনো উপায় নাই। এটা থ্যাংক আমাদের ইউ, করতে থ্যাংক ইউ হবে। নাহিদ খান, Until and থ্যাংক ইউ unless we সো get a মাচ permanent আপনাকে, fix. থ্যাংক ইউ নাহিদ খান। ডক্টর সারওয়ার, আপনার কাছে জানতে চাচ্ছি শেষ 2 মিনিট সময়ের মধ্যে, যে আপনি তো একজন গ্যাস্ট্রোলজিস্ট, আমাদের কমিটি অনেকেই গ্যাস্ট্রিকে ভুগছেন, গ্যাস্ট্রিকের লক্ষণ এবং প্রতিকার এই 2 মিনিট সময় আপনি বলবেন। 2 মিনিটস। আমি গ্যাস্ট্রিক সম্বন্ধে একটাই কথা বলতে চাই, বর্তমান করোনা ভাইরাসের যুগে করোনা ভাইরাস থেকেও গ্যাস্ট্রিকের অনেক সিমটম হতে পারে। তবে আপনার যদি সিমটম হয় তাহলে আর আমার কাছে আইসেন না, আমার সাবধানে থাকতে হবে। তা এখন আমি এটাই বলবো যে গ্যাস্ট্রিকের সিমটম হলে আপনারা ওভার দি কাউন্টার ওষুধ কিনতে পাওয়া যায়। ইউ শুড অলওয়েজ ট্রাই দ্যাট ফার্স্ট। তারপরে আপনি প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান আছে তার সাথে আলাপ করবেন। তারপরে যদি আপনাদের গ্যাস্ট্রিকের সমস্যা কন্টিনিউ থাকে তাহলে আপনারা যে কোনো গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট যাবেন, and then you might need endoscopy or colonoscopy. খালি একটা জিনিস আমি রিমাইন্ড করাতে চাই, যদি বয়স 50 বা তার ঊর্ধ্বে হয় তাহলে কলোনোস্কোপি করবেন। তবে বর্তমানে আমেরিকান ক্যান্সার সোসাইটি রেকমেন্ড করছে 45 এর উপরেই করার জন্য। এটুকুই আমার বলার রয়েছে। আর থ্যাংক ইউ। তবে টাইম টেলিভিশনকে আমি এটা বলতে চাই যে আপনাদের 5ম বার্ষিকীতে আমি ছিলাম এবং আপনাদের উত্তরাত্তর সমৃদ্ধি কামনা করছি। 7টি বছর চলে গেল। যখন বাংলা পত্রিকা প্রথম এসেছিল, আজকে 25 বছর হয়ে গেছে। আমার খুব পরিষ্কার মনে আছে আপনাদের একটি চমৎকার অফিস ছিল অ্যাস্টুরিয়াতে, যেখানে আমি প্রায়ই গেছি এবং সেখানে যারা ছিলেন সে সময়, এবং তাহের ওয়াজ ওয়ান অফ দেম, মাহবুব ভাই ছিলেন, নিয়াজ মখদুম, প্রত্যেকে হাস্যোজ্জ্বল, খুশি ছিলেন এবং আপনারা পত্রিকাটিকে 25 বছর চালিয়েছেন, এই জন্য আপনাদের বিশেষ কৃতিত্ব। এবং আমি জানি না আপনাদের এই কৃতিত্ব কোথায় স্বীকার পাচ্ছে কিনা, স্বীকারোক্তি করছে কিনা। তার কারণ আমাদের সরকার মনে হয় না জানে যে নিউ ইয়র্কে একটি ভাইব্রেন্ট এই পত্রিকাগুলি রয়েছে। আমরা কখনো কোনো কি বলা যায় সাইন অফ অ্যাপ্রিসিয়েশন বা রেসপেক্ট, বা আমাদের যদি প্রধানমন্ত্রী এখানে আসেন আমরা সামনের সারিতে জায়গা পর্যন্ত পাই না, তখন অসংখ্য সাংবাদিক সারা বিশ্ব থেকে আসে। তবে আমাদের কৃতিত্ব যে বাংলা পত্রিকার ঠিকানা এবং বাকি যে সমস্ত পত্রিকা রয়েছে তারা প্রবাসের এই সংবাদ মাধ্যমগুলিকে বাঁচিয়ে রেখেছে, আপনাদের সংবাদ সরবরাহ করেছে। আমি আশা করব আপনারা সবাই যারা দর্শকবৃন্দ রয়েছেন, যারা ব্যবসা করছেন, আজকের যুগেও তাদেরকে অর্থনৈতিক এবং মানসিক এবং সব ধরনের সহযোগিতা করবেন। থ্যাংক ইউ। সাহেবকে আবার ধন্যবাদ যে 25 বছর ধরে একটি বিশাল বোঝা কাঁধে নিয়ে এতদিন সামনে আসতে পেরেছে এবং তারপর এসে 7 বছর আগে আরেকটি বোঝা নিয়েছে। এটা সাধারণ কৃতিত্ব নয়, এটি একটি অসাধারণ কৃতিত্ব। থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ডক্টর সারওয়ার। নাজমুল ভাই, এনি আপডেট? হ্যাঁ, সরার ভাইকে একটু কারেক্ট করতে চাই। শেখ হাসিনা তো আমাদের প্রধানমন্ত্রী না, শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। এবং আমরা পেপারটা আমেরিকান পেপার বের করি বাংলা ভাষায়। অতএব আমি এবং নিউ ইয়র্ক কোনো বাংলাদেশের পার্টও না। অতএব আমাদেরকে সেই ডিফারেন্সটা কিন্তু মনে রাখতে হবে, এবং এটা মনে রাখি না বলেই প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু সাপোর্ট গেইন করতেছে। এনিওয়ে সরল ভাই, যাই হোক, আমি যেটা আপডেট দিতে চাই সেটা একটু আগে আপনি বলেছেন। আমরা বাংলাদেশের সংবাদ প্রকাশনা করি। আমরা নিউ ইয়র্কে যখন আমাদের প্রধানমন্ত্রী আসেন তখন আবার আমাদের প্রধানমন্ত্রী নন, উনি কোন মার্কিন নাগরিকের প্রধানমন্ত্রী নন। আমাদের সময় একেবারে না, কারণ আমার ছেলে এটা কথা বলেছিলাম, আমাদের প্রজন্মের প্রধানমন্ত্রী কিন্তু শেখ হাসিনা নন। প্রধানমন্ত্রী কিন্তু শেখ হাসিনা, এবং আমরা এখনো জীবিত রয়েছি। আমরা হলাম ফার্স্ট জেনারেশন। Sarar bhai, as soon as you took American oath, citizenship oath, you are not a part of Bangladesh anymore. আপনি যদি এখনো বাংলাদেশি সিটিজেনশিপ কন্টিনিউ করে থাকেন, I appreciate
আপনি সেই প্রধানমন্ত্রী বলতে পারেন, নাজমুল ভাই, কিন্তু as আপডেট long as you do not continue Bangladeshi passport, Bangladeshi citizenship, you are no longer under that. যাক, এইটা নিয়ে আমরা পরে একদিন তর্ক করব বিষয় নিয়ে, এটা ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট অবশ্যই। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমি হসপিটালের রেকর্ড অ্যানালাইসিস করে একটা কথা বলতে চাচ্ছিলাম, ইনফেকশন রেট কেন বাড়ছে তার ব্যাপারটা বলি। এবং আমরা একটু আগে আমাদের নাহিদ ভাবি একটা কথা বলছে, আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে যে আমরা বাংলাদেশিরা খুব পার্টি করতেছি, হুইচ ইজ রিয়েলি ট্রু। এবং যেভাবে ফেসবুক লাইভে পার্টিগুলো আমরা দেখছি, বাসার পার্টি, কোনো মাস্ক নাই, কোনো সোশ্যাল ডিস্টেন্সিং এর বেলায় নাই, প্রচুর খাওয়া দাওয়া, সবাই সেখানে ফান করতেছে, সেটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য বলছি, গত পরশুদিন রাত্রে ইনফ্যাক্ট আমাদের এই যেখানে বিপুল সংখ্যক বাংলাদেশি বসবাস করে, এই উডসাইডের একটি পার্টি হল থেকে বিয়ে চলছিল, 300 লোকের বিয়ে। নিউ ইয়র্ক সিটির শেরিফ ডিপার্টমেন্ট বিয়ে চলাকালীন অবস্থায় সেখানে ঢুকে সেই পার্টিটি ভেঙে দিয়েছে, তারা সেখান থেকে সবাইকে বের করে দিয়েছে, এবং তারা এই ব্যাপারে মোটামুটি সজাগ। আমি মনে করি বাংলাদেশিরা নিউ ইয়র্ক সিটিতে এবং নিউ ইয়র্ক স্টেট ইনফ্যাক্ট 50 জনের বেশি গ্যাদারিং করার কোনো অনুমতি নাই, ইনসাইড অর আউটসাইড, হুইচ এভার ইউ টেক। 50 জনের বেশি কোনো অনুমতি নাই, এইটা যেন কেউ না করি। এবং সেখানে বলা আছে সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করার জন্য, সেটা মেনটেন করি। আরেকটা জুইশ নেইবারহুডের কথা বলা হয়েছে, একটু আগে আমি একটা রিপোর্ট পেয়েছি যেটা হসপিটাল থেকে এসেছে, ম্যামনিডিস হসপিটালে 3 জন জুইশ তরুণ ভর্তি হওয়ার কয়েক ঘন্টার ভিতরে কোভিড-19 আক্রান্ত হয়ে মারা গেছে। অর্থাৎ যে জিনিসটি আমরা এতদিন বলে আসছিলাম যে বুড়োরা কিংবা 60 বয়স যাদের, তারাই কোভিড-19 আক্রান্ত হয়ে দ্রুত মারা যায়, সেই বিষয়টি এখন আর ঠিক থাকছে না। সে এখন যে কেউ আক্রান্ত হলে খুব দ্রুত গতিতে প্রাণ হারায়। আর শেষ করার আগে একটা কথা, অনেকে স্টিমুলাসের ব্যাপারে জানতে চেয়েছেন, আমি একটু আগে বলেছি তেমন কোনো এফেক্টিভ আপডেটের খবর আমরা এখনো পাইনি, কারণ সিনেট এখন ব্যস্ত অ্যামি ব্যারেটের কনফার্মেশন নিয়ে, এবং প্রেসিডেন্ট ট্রাম্প যে অর্থ দিতে চেয়েছিলেন নিউ ইয়র্কবাসী 6 কিস্তিতে $300 করে $1800 ইতিমধ্যেই পেয়েছেন আনএমপ্লয়মেন্ট। অতএব নতুন করে আর কোনো প্রস্তাব নেই। অ্যামি ব্যারেটের কনফার্মেশনের আগে সিনেটে আর কোনো প্রস্তাব পাস হওয়ার সম্ভাবনা একদমই নেই। এই হচ্ছে আপডেট। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ। যেটা সবাই বলেছেন যে আমাদের কমিউনিটিতে যে বিভিন্ন পার্টি এবং গ্যাদারিং হচ্ছে, এই বিষয়টি সতর্কতার সাথে খেয়াল রাখার জন্য, এই আগে আপনার প্রাণ বাঁচাতে হবে, তারপরে পার্টি করতে পারবেন, এই বিষয়টি সবাই খেয়াল রাখবেন আমরা আশা করব। দর্শক, আজকে পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আজকে যারা প্যানেলে ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। খোদা হাফেজ।